আচ্ছা, আপনি কি বলবেন? আদ্রিস মিমের প্রশ্নের জবাব দিতে চাইলেন, কিন্তু এর পূর্বেই দরজায় কড়া নাড়ল কেউ। কড়া নাড়ার শব্দ শুনে মিম ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। দ্রুত দরজা খুলে পরিচিত এক ডাক্তারকে দেখতে পেয়ে মিমের ভয়ের পরিমাণ আরো বেড়ে যায়। ফলে ডক্টরকে কেবিনে ঢুকতে দিয়ে মিম তাড়াহুড়ো করে কেবিন ছেড়ে বেরিয়ে যায়। ভয়ের ফলে ফের পিছন ফিরে তাকাবার সাহসও করতে পারল না মিম। দ্রুত পা চালিয়ে ক্যান্টিনে এসে হাঁপ ছেড়ে বাঁচল মিম। রাতের খাবার শেষে বই সামনে নিয়ে রীতিমতো ঝিমুতে শুরু করেছে মিম। ঠিক সেই সময় আচমকা ফোনে বাজ খাই রিংটনে মিম ধরপড়িয়ে উঠল। ফলে নাম্বারটা না দেখেই কলটা রিসিভ করে বসে। ওপাশে এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পায় মিম। সেকেন্ডে বুঝতে পারলো আদ্রিস কলটা করেছে। আদ্রিস অনেকটাই অভিমানী সুরে জিজ্ঞেস করলেন মিমকে, একজন অসুস্থ মানুষের খোঁজ খবর নেওয়া কি ডাক্তারের দায়িত্বের মধ্যে পড়ে না? আদ্রিসের কথাটা শুনেই মিমের দু চোখ দিয়ে ঘুমের ভাবটা যেন নিমিষেই কেটে গেল। মিম তৎক্ষণাৎ বিছান থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। কণ্ঠে বিস্ময় ভাব প্রকাশ করে আদ্রিসকে জিজ্ঞেস করলো মিম। মিম তখন প্রত্যুত্তরে বলে উঠল আদ্রিসকে, আপনি আমার ফোন নাম্বারটা পেয়েছেন কোথায়? আদ্রিস তখন বলে ওঠে, পেয়েছি এক জায়গা থেকেই। ওসব শুনে লাভ নেই তোমার। কিন্তু কথা হলো, আমি যে কাজটা এখন করলাম সেই কাজটা তোমার করা উচিত ছিল। প্রত্যুত্তরে মিম বলে উঠল, তা আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন দেওয়া এটা আপনার কাজ? আদ্রিস প্রত্যুত্তরে হ্যাঁ জানালে মিম বলে ওঠে, এহ, আমার ঠেকা পড়েছে নাকি? কোন দুঃখে আমি আপনাকে কল করব? প্রত্যুত্তরে আদ্রিস বলে ওঠে, ইস, দেখো তো মেয়েটা কি অকৃতজ্ঞ। সেদিন তোমার পা মচকে যাওয়ায় তোমার কত খেয়াল রাখলাম। এর বিনিময়েও তো আজ আমার খোঁজটা নিতে পারতে তুমি। আদ্রিসের কথা শুনে মিম কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে পড়ল। ওপাশ হতে আদ্রিস মিমের নির্বাক পরিস্থিতি দেখে বলে উঠল আবার, আচ্ছা যাই হোক, বাদ দাও ওসব। অন্তত এখন আমি কেমন আছি অ্যাটলিস্ট সেটা তো জিজ্ঞাসা করবে। মিম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আপনার অবস্থা কি এখন? শরীর ব্যথা করছে? ওষুধ নিয়েছেন? অপর পাশে আদ্রিসের হাসির শব্দ শুনতে পেল মিম। উনি হাসতে হাসতে বললেন, ব্যাস ব্যাস কিসমিস, একসাথে এতগুলো প্রশ্ন আমি করতে বলিনি। আমি একে একে তোমাকে উত্তর দেই। অ্যাট ফার্স্ট, আমার শরীরের অবস্থা এখন খুব একটা ভালো নেই। সেকেন্ড, আমার সমস্ত শরীর ব্যথায় একাকার। মনে হচ্ছে যত সময় যাচ্ছে ততই আমার ব্যথা বাড়ছে। থার্ডলি, আমি ওষুধ খেয়েছি, ব্যথায় জর্জরিত শরীর নিয়ে শুয়ে আছি। আতিথেহের পরিস্থিতি বর্ণনা শুনে মিমের ভীষণ মায়া হলো। মিম কিছুক্ষণ চুপ থেকে আদ্রিসকে জিজ্ঞেস করলো, আপনার উপর যে অ্যাটাক হলো এ নিয়ে পুলিশ কমপ্লেন করেছেন? প্রত্যুত্তরে আদ্রিস বলে ওঠে, এসব বিষয়ে পুলিশ মামলা হলে সবকিছু আরো বিগড়ে যেতে পারে, এজন্য পুলিশের ব্যাপারে এইসব জানায়নি। মিম মনে মনে চিন্তা করতে লাগলো আদ্রিস কি কি বিষয়ে নিয়ে চিন্তা করছে। এ বিষয়ে মিম আদ্রিসকে কিছু জিজ্ঞাসা করতে গিয়েও থেমে যায়। বলে ওঠে মনে মনে, ওনার পার্সোনাল বিষয়ে আমার হস্তক্ষেপ করা উচিত নয়। তখন মিম বলে ওঠে, আঙ্কেল আন্টি কিছু বলেননি এ ব্যাপারে? তারা জানে না? অপরদিকে আদ্রিসে হাসির শব্দ শোনা গেল। উনি বললেন, হ্যাঁ তা তো জানেই, এমনকি এটাও জানে যে তাদের ছেলে সবকিছু সামলে নেবে। মিম আর কোনো কথা খুঁজে পেল না। ফলে অযথা কানে ফোন চেপে না ধরে মিমের রুমে আম্মুর প্রবেশের একটা বাহানা বানিয়ে দিয়ে আদ্রিসের কলটা কেটে দিল। আদ্রিসও ফের ফোন করলো না। ফলে রুমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল মিম। আজকে কলেজে সব ক্লাস না হওয়াতে মনে ফুর্তি ভাব নিয়ে একা একা লাইব্রেরিতে গেল মিম। কারণ আজ লাইব্রেরিতে নিজের মতো করে কিছুটা সময় কাটাবে বলে। কিন্তু লাইব্রেরি আজ মোটামুটি ভরপুর থাকায় সেখানে সময় কাটাবার ইচ্ছেটা মাটি চাপা দিতে হলো মিমকে। ফলে একটা বইকে চেঞ্জ করেই লাইব্রেরি থেকে বের হতে হলো। কলেজের লিফটে উঠতেই হঠাৎ সাদিকের সাথে দেখা হলো মিমের। আপুর রিসেপশনের পর তাদের আর দেখা হয়নি। বেশ কদিন পর দেখা হওয়াতে মিম ওনাকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন আপনি? পুরো লিফটে শুধু মিম আর সাদিকই আছে। উনি আনমনে ফোন গুতাচ্ছিলেন। মিমের কণ্ঠস্বর শুনতে পেয়ে চকিতে মাথা তুলে অচেনা দৃষ্টিতে তাকিয়ে মিমকে জিজ্ঞেস করলেন, আমাকে বলছেন? মিমকে চিনতে না পারায় খানিক অবাক হলো বটে, তবে তখন নিজের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, এই সাজ পোশাকে কখনো দেখেনি বলে চিনতে পারছেন না। ফলে নিজেই পরিচয় দিয়ে বলল, মিম, আমায় চিনতে পারেননি? আমি মিম। মুহূর্তেই সাদিক মিমকে চিনে ফেললেন। চেহারা মৃদু অনুশোচনা এনে বললেন, আই এম এক্সট্রিমলি সরি মিম, আপনাকে আমি একদম চিনতে পারিনি। আপনার চেহারা ঢাকা থাকায় আমি আপনাকে চিনতে পারিনি। সাদিকের কথা শেষ হতে না হতেই তারা নিচতলায় চলে এলো। অতঃপর লিফট হতে বের হয়ে ভদ্রতা সূচক হাসি দিয়ে সাদিককে মিম বলল। প্রতি উত্তরে মিম বলে উঠল, ইটস ওকে। সাদিক বলে উঠল, আপনার ক্লাস নেই? প্রতি উত্তরে মিম বলে ওঠে, না, শেষ ক্লাসটা আজ হবে না।
কথা বলতে বলতে তারা কলেজ বিল্ডিং এর সামনে চলে এলো। আচমকা মিমের পাশ হতে একটি মেয়ে এসে সাদিকের বাহু জাপটে ধরে বলল, আমায় এতক্ষণ ওয়েট করানোর জন্য আপনাকে কিন্তু শাস্তি ভোগ করতে হবে মিস্টার সাদিক। একটি অপরিচিত মেয়েটির কাণ্ডে অবাক হলো মিম। ফলস্বরূপ কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল মিম। সাদিক হয়তো মিমের চাহনি বুঝলেন। এর ফলে উনি মৃদু হেসলে মেয়েটির হাত ছাড়িয়ে দিয়ে মিমকে বললেন, মিট মাই পিয়ন্সে মারিয়া। সাদিকের মুখে এরকম কথা শোনবার জন্য মিম মোটেও প্রস্তুত ছিল না। ওনার এরকম বাক্যে মিমের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই মিম কিছুক্ষণের জন্য ফ্যালফ্যাল চাহনিতে ওনাদের দুজনের দিকে চেয়ে রইল। সাদিক আবার বলে ওঠে, আগামী মাসে আমাদের বিয়ে, আপনিও কিন্তু ইনভাইটেড। আগে ভাগেই ইনভাইট করে রাখলাম কিন্তু। কথাটা বলেই সাদিক সহ ওনার পিয়ন্সে মারিয়া একত্রে হেসে উঠলেন। মিম ক্ষণিকের জন্য দুজনের হাসি পর্যবেক্ষণ করলো। মিম বুঝতে পারছে মিমের কোথাও কিঞ্চিত কষ্টের আভাসের দেখা মিলছে, কিন্তু আপাতত তাদের সামনে যেন এরকম অনুভূতির কোনোরূপই প্রকাশ না পায়, সেই জন্য মিম তাদের সাথে অভিনন্দন জানাতে চাইল। তবে কোথা থেকে যেন আদিতের আগমন ঘটল। উনি মিমের পাশে দাঁড়িয়ে সাদিক এবং মারিয়ার উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার সাদিক, হবু বউ নিয়ে কলেজেও হাজির? তোর কি তর্স হয় না নাকি? আদ্রিসের প্রশ্নে সাদিক এবং মারিয়া উভয়েই লাজুক হাসি দেয়। খানিক বাদে আদ্রিস মিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিম, ওনাদের অভিনন্দন জানিয়েছো? মিম মলিন চাহনিতে সাদিকের পানে চেয়ে উদাস কণ্ঠে বলে উঠল, না, এখনো করিনি। তখন আদ্রিস বলে ওঠে সাথে সাথেই, তো করে ফেলো, ওরা নিশ্চিত তোমার মুখে অভিনন্দন শোনার জন্য অপেক্ষায় আছে। আদ্রিসের কথা শোনা মাত্রই মিম বিলম্ব না করে সাদিক আর মারিয়াকে বলে উঠল, কংগ্রেট বোথ অফ ইউ। মারিয়া মিষ্টি হেসে জবাব দিলেন, থ্যাঙ্কস, তবে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মিম উত্তর দেওয়ার আগেই সাদিক জবাব দিলেন, ইমাদ ভাইয়ের শালিকা উনি, ওনার নাম মিম, আমাদের কলেজেরই থার্ড ইয়ারে পড়ে। মারিয়া পুনরায় মিষ্টি হেসে বলে উঠল, দেখা করে ভালো লাগলো খুব, আই হোপ ফিউচারে আমাদের দেখা হবে। এই বলে সে সাদিকের বাহু জাপটে ধরে আবার বলল সাদিকের উদ্দেশ্যে, চলো যা যাক, তোমার অপেক্ষায় অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। মারিয়ায় বাজি ব্যস্ততা দেখে সাদিক মিমকে আর আদ্রিসকে বিদায় জানিয়ে চলে গেলেন। মিম কিছুক্ষণ ওনাদের যাওয়ার পানে চেয়ে রইল। আচমকা আদ্রিস মিমের সামনে আসায় মিম ভরকে গেল। উনি মিমের এই প্রতিক্রিয়া সম্পূর্ণ উপেক্ষা করে মিমের প্রস্তাব দিয়ে বসলেন, চলো মিম, আমরা সামনের রেস্টুরেন্টে যেয়ে বসি। এ প্রস্তাব শোনা মাত্রই মিম বারণ করতে নিল, কিন্তু আদ্রিস পুনরায় বলে উঠল, দেখো মিম, আমি কিন্তু না শুনতে মোটেও আগ্রহী নয়। আমার সাথে যেতে হবে মানে আমার সাথে যেতেই হবে। আর তোমার সাথে জরুরি কিছু কথাও আছে, এজন্য তুমি আমার সাথে এখনই আসবে, চলো। মিমের অনিচ্ছে থাকা সত্ত্বেও আদিসের প্রস্তাবে রাজি হতে হলো। অতঃপর দুজনে পায়ে হেঁটে কলেজ হতে 1 মিনিটের দূরত্বে অবস্থিত একটি রেস্টুরেন্টে চলে এলো। রেস্টুরেন্টে কোণায় গিয়ে অবস্থিত চেয়ারে বসবার কিছুক্ষণের মাঝেই একজন ওয়েটার অর্ডার নিতে চলে এলো। তখন মিম নির্বাক চাহনিতে টেবিলে রাখা টিস্যু কেসের দিকে চেয়ে আছে। চোখের সামনে ভাসছে কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাবলী। মিমের আনমনা ভাব দেখেই হয়তো আদ্রিস মিমকে ডাকলেন। ওনার ডাকে মিম তৎক্ষণাৎ মাথা তুলে ওনার দিকে চাইলেন, বলে উঠলেন, জি কিছু বলবেন? আদ্রিস তখন বলে উঠল মিমের দিকে তাকিয়ে, সাদিককে পছন্দ করতে? আদ্রিসের এরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না মিম। ফলে আদ্রিসের প্রশ্ন শুনেই মিম বেশ ভড়কেই যায়। মুখ দিয়ে বের হলো না টু শব্দটুকুও। আদ্রিস মিমের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলে ওঠে, এর মানে প্রশ্নের জবাব হ্যাঁই হবে, তাই না মিম? মিম পুনরায় কোনো রূপ জবাব দিতে পারল না। কেন যেন কোনো কারণে মিম এ প্রশ্নের জবাব দিতে পারছে না, মনেও সাহস জুগিয়ে উঠতে পারছে না। ফলে নিশ্চুপ রইলেন মিম। আদ্রিসও নিশ্চুপ রইলেন। বেশ কিছুক্ষণ পর উনি ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলেন, সাদিককে আগে থেকে চিনতে? এরকম কথা শুনেও মিম কিছুক্ষণ চুপ রইল। অতঃপর মনে আত্মবিশ্বাস এবং সহিত জুগিয়ে মাথা তুলে চাইল আদ্রিসের দিকে। মুচকি হেসে মিম বলে উঠল, পছন্দ করার জন্য কি আগে থেকেই পরিচিত হতে হয়? পছন্দ তো প্রথম দেখায়ও হয়ে যেতে পারে। কথাটা বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এবং বলে উঠল, মজার ব্যাপার কি জানেন, এই ধরনের প্রথম দেখায় পছন্দ হওয়া, প্রেম মনে ধরা ব্যাপারগুলো টিকে কম, এগুলো হয় ক্ষণিকের জন্য, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আদ্রিস কিছুক্ষণ গভীর চাহনিতে মিমের দিকে চেয়ে রইল, তারপর বলে উঠল, কষ্ট পাচ্ছ না? মিম ওনার প্রশ্নে এক দফা হেসে দিল। তারপর বলে উঠল, এই অনুভূতি, দুঃখ, কষ্ট সবকিছু ক্ষণিকের জন্য। এখন যেমন আমি কষ্ট পাচ্ছি, দুদিন বাদে এই কষ্ট আর থাকবে না, সবকিছুই আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কারণ আমি সাদিককে খুব গভীরভাবে পছন্দ করিনি।
প্রথম দেখায় ভালো লেগেছিল। এই যা, এভাবে হুটহাট কিছু পছন্দ করেছিলাম, বিদায় হুটহাট করেই একটু কষ্ট পেয়ে বসলাম। ব্যাস, এখন এই নিয়ে তো আর বসে থাকলে চলবে না।